পিত্তরসের, লিখতে শুরু করো সবাই ওই আগের দিনে লেখার পর থেকে। পিত্তরসের 90 থেকে 98% পানি এবং পিত্তরসের 90 থেকে 98% পানি এবং 2 থেকে 10% বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থ। পিত্তরসের 90 থেকে 98% পানি এবং 2 থেকে 10% বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থ। পিত্তরসের 90 থেকে 98% পানি এবং 2 থেকে 10% বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থ। সাথেই লেখো জৈব পদার্থ হিসেবে থাকে, সাথে লেখো জৈব পদার্থ হিসেবে থাকে জৈব পদার্থ হিসেবে থাকে সোডিয়াম টরোকোলেট। জৈব পদার্থ হিসেবে থাকে সোডিয়াম টরোকোলেট ও সোডিয়াম গ্লাইকোকোলেট। সোডিয়াম টরোকোলেট ও সোডিয়াম গ্লাইকোকোলেট নামক পিত্ত লবণ, এই দুটাকে বলা হয় পিত্ত লবণ বা বাইল সল্ট। মিউট করো না কেন, আনমিউট কে। জৈব পদার্থ হিসেবে থাকে সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট নামক পিত্ত লবণ, কমা কমা কোলিক অ্যাসিড ও লিথোকোলিক অ্যাসিড নামক পিত্ত অ্যাসিড, এই দুটাকে বলা হয় কোলিক অ্যাসিড এবং লিথোকোলিক অ্যাসিডকে বলা হয় পিত্ত অ্যাসিড, বাইল অ্যাসিড, কমা বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক। বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক এবং এবং কোলেস্টেরল, কমা লেসিথিন, কমা ফ্যাটি অ্যাসিড, কমা মিউসিন, কমা নিউক্লিয় প্রোটিন ইত্যাদি। লাইনটা শেষ, একটু বড় লাইন, তারপরে এক লাইনের মধ্যে সব শেষ, এইখানে হবে দাড়ি। জৈব পদার্থ হিসেবে থাকে সোডিয়াম টরোকোলেট ও সোডিয়াম গ্লাইকোকোলেট নামক পিত্ত লবণ, কমা কোলিক অ্যাসিড ও লিথোকোলিক অ্যাসিড নামক পিত্ত অ্যাসিড, কমা বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক পিত্ত রঞ্জক এবং কোলেস্টেরল, লেসিথিন, ফ্যাটি অ্যাসিড, মিউসিন, নিউক্লিয় প্রোটিন ইত্যাদি। যারা লিখতে পেরেছো তো ভালো, যারা পারো নাই দেখে লিখতে থাকো, আমি 5 মিনিট পরেই নামাজটা পড়ে আসতেছি, 5 মিনিট লাগবে মাত্র।
ঠিক আছে।
হ্যালো, আচ্ছা লিখতে পারছো তাহলে লাইনটা, আগের লাইনটা? আমি বলেছি যেটা যে পিত্ত রসের 90 থেকে 98% পানি এবং 2 থেকে 10% বিভিন্ন প্রকার জৈব ও অজৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যে রয়েছে সোডিয়াম টরোকোলেট ও সোডিয়াম গ্লাইকোকোলেট নামক পিত্ত লবণ, কমা কোলিক অ্যাসিড ও লিথোকোলিক অ্যাসিড নামক পিত্ত অ্যাসিড, কমা বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক পিত্ত রঞ্জক এবং কোলেস্টেরল, লেসিথিন, ফ্যাটি অ্যাসিড, মিউসিন, নিউক্লিওপ্রোটিন ইত্যাদি। লিখেছো সবাই এই লাইনটা? জি স্যার। আচ্ছা, এবার লেখো নিচে আবার আলাদা লাইন করে লেখো, অজৈব পদার্থের মধ্যে রয়েছে অজৈব পদার্থের মধ্যে রয়েছে অজৈব পদার্থের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম এর সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম এর অজৈব পদার্থের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম এর ক্লোরাইড, কমা কার্বনেট, কমা বাইকার্বনেট এবং থায়োসায়ানেট জাতীয় লবণ, দাঁড়ি। অজৈব পদার্থের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়াম এর ক্লোরাইড, কার্বনেট, বাইকার্বনেট এবং থায়োসায়ানেট জাতীয় লবণ। লিখছো সবাই? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার লেখো, নিচে আলাদা লাইন করে লেখো পিত্তরসের কাজ। পিত্তরসের কাজ, পিত্তরস কি কি কাজ করে সেটা আমরা একটু সংক্ষেপে লেখার চেষ্টা করব। তারপরে আমরা এই আইটেমটা হয়ে গেলে আমরা কিন্তু তোমার ওই যে দাঁত পড়বো আজকে। দেখছো নিশ্চয়ই গ্রুপে দাঁতের ছবি পোস্ট করেছি, আমরা আজকে দাঁত পড়তে শুরু করব। আচ্ছা, তোমাদেরকে কি ওই জিহ্বার বিভিন্ন অংশ যে বিভিন্ন প্রকার টেস্ট গ্রহণ করে সেটা লেখাইছি? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, এরপরে তাহলে আমরা দাঁতে চলে যাব। আচ্ছা, এবার আমরা কাজ লিখবো, পিত্তরসের কাজ। নাম্বার 1, পিত্তরস কি কি কাজ করে একটুখানি বলি, শোনো। এই যে আমাদের ধরো ক্ষুদ্রান্ত্রের যে ডিওডেনাম, আচ্ছা তোমাদেরকে দুইটা সংজ্ঞা লেখানোর কথা, একটা হচ্ছে ক্রিপ্ট অফ লিবারকুন, আর একটা হচ্ছে তোমার ব্রুনার্স গ্ল্যান্ড। সংজ্ঞা লিখাইছি? হ্যাঁ স্যার লিখাইছেন। আচ্ছা ঠিক আছে, মানে আমি মাঝে মধ্যে ভাবি যে আবার ভুলে ছোটখাটো কিছু বাদ না পড়ে, তোমরা একটু খেয়াল রাখিও, কিছু বাদ পড়লে বলার চেষ্টা করিও। আচ্ছা, এই যে খেয়াল করো, এই হচ্ছে আমাদের ধরো পাকস্থলী, এটা পাকস্থলী, আর এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনাম, তাই না? এটা আমরা জানি সবাই। আচ্ছা, এখন ওই যে ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামের মধ্যে এই উপর দিক দিয়ে যে নলটা আসে, এটাই তো পিত্তরস নিয়ে আসে, যেটার নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী। আর এটা অগ্নাশয় থেকে যে নলটা আসে, যেটার নাম অগ্নাশয় নালী, আর এটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। তো যাই হোক, এই অগ্নাশয় রস আর পিত্তরস একসাথে এসে এই ডিওডেনামের মধ্যে প্রবেশ করে। এখন যার যেটা কাজ সে সেটা করে। এখন পিত্তরসের কাজ আমাদের করতে হবে। পিত্তরস কি কাজ করে? প্রথম কথা হচ্ছে, পাকস্থলীর ভেতরে যে খাবারটা থাকে, তাই না, সেই খাবারটা কিন্তু অম্লীয়। হ্যাঁ, অম্লীয়, কারণ আমরা জানি পাকস্থলীর ভেতরে প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আর অম্লীয় ওই খাবারটাকে বলা হয় কাইম। পাকস্থলীর ভেতরে যে অম্লীয় খাবারটা থাকে, অর্ধপরিপাকৃত নরম খাবার, ওটাকে বলে কাইম, তাই না? কাইম। সেই কাইমটা যখন এসে ক্ষুদ্রান্ত্রের মধ্যে ঢোকে, তখন সেই কাইমের অম্লতা দূর করার খুব দরকার, কারণ এই ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে এনজাইমগুলো কাজ করবে, অগ্নাশয় রস সেও অনেকগুলো এনজাইম উৎপাদন করে, আর ক্ষুদ্রান্ত্র নিজেও অনেক এনজাইম করে উৎপাদন, যে এনজাইমগুলোর কারণে খাবারটা এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে বসে ডাইজেস্ট হবে। পিত্তরসের ভিতরে কিন্তু কোনো পরিপাকের এনজাইম থাকে না। পিত্তরস খাদ্য পরিপাকে ডাইরেক্ট অংশগ্রহণ করতে পারে না, বাট পরিপাকে সাহায্য করে। কিভাবে করে সেটা দেখো। যেহেতু পিত্তরসটা যে আসে সেটা প্রচন্ড ক্ষারীয়, তাই এই অগ্নাশয় রস যেটা আসে সেটাও প্রচন্ড ক্ষারীয়, কারণ ওই যে বাইকার্বনেট জিনিসটা, ওটা অত্যন্ত ক্ষারত্ব তৈরি করে। ঠিক আছে, তো এই পিত্তরসটা এসে যখন ক্ষুদ্রান্ত্রের ভেতরে ঢোকে, তখন ক্ষুদ্রান্ত্রের ভেতরের পরিবেশটা ক্ষারীয় হয়ে যায়। এই ক্ষারীয় পরিবেশে ওই উপরের যে কাইমটা এসে নামে, ধরো এই কাইমটা এসে যখন নামে,
তখন তার ক্ষারত্ব অর্জন করে, মানে অম্লতা তো চলে যায়, নতুন করে সে ক্ষারত্ব অর্জন করে, কারণ এই অগ্নাশয়ের ভেতরে পিএইচ হচ্ছে প্রায় 8-9, প্রচন্ড ক্ষারীয়। তখন এই কাইনটা পরিণত হয় কাইলে, CHYLE, কাইল। এই দুইটা শব্দ কি এর আগে আমরা কখনো ইউজ করছি? জি স্যার। করেছি। তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, যে কাইন যেটা নামে পাকস্থলী থেকে সেটার অম্লতা দূর করে তাকে ক্ষারীয় কাইল এ রূপান্তরিত করে পিত্তরস। অগ্নাশয় রসও করে, পিত্তরসের কাজটাই বলবো এখন। তো সেই কথাটা আমরা লিখবো নাম্বার 1। লেখো, পিত্তরস ক্ষুদ্রান্ত্রের ভেতরে ক্ষারীয় পরিবেশ তৈরি করে। পিত্তরস ক্ষুদ্রান্ত্রের ভেতরে ক্ষারীয় পরিবেশ তৈরি করে এবং পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইমকে ক্ষারীয় কাইলে রূপান্তরিত করে। পিত্তরস ক্ষুদ্রান্ত্রের ভেতরে ক্ষারীয় পরিবেশ তৈরি করে এবং পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইমকে ক্ষারীয় কাইল এ রূপান্তরিত করে। পিত্তরস ক্ষুদ্রান্ত্রের ভেতরে ক্ষারীয় পরিবেশ তৈরি করে এবং অম্লীয় কাইমকে ক্ষারীয় কাইল এ রূপান্তরিত করে। পিত্তরস ক্ষুদ্রান্ত্রের ভেতরে ক্ষারীয় পরিবেশ তৈরি করে এবং পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইমকে ক্ষারীয় কাইল এ রূপান্তরিত করে। লিখছো সবাই? জি সবাই কি স্যার। লিখতে পারছো? সবাই লিখতে পারছো? ঠিক আছে। নাম্বার 2, পিত্তরসের কাজ লেখো নাম্বার 2। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে কিন্তু শর্করা, আমিষ, স্নেহ সব খাদ্য ডাইজেস্ট হবে। যদিও পাকস্থলীর মধ্যে ডাইজেস্ট হবে শুধুমাত্র আমিষ আর স্নেহ, শর্করা ডাইজেস্ট হবে না। বা কিভাবে ডাইজেশন হয় সেটা কিন্তু আছে, এর পরের লেসনে আমরা যাব। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে এই ক্ষুদ্রান্ত্রের ভেতরে শর্করা, আমিষ, স্নেহ সব ধরনের খাবার ডাইজেস্ট হবে। ডাইজেস্ট করবে কে? পরিপাক রস। পরিপাক রস আসবে কোত্থেকে? পরিপাক এনজাইম ডাইজেস্ট করবে। আসবে কোত্থেকে? এক আসবে হচ্ছে এই অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের ভেতরে যে অ্যাসিনাইড গুলো আছে তারা কিন্তু সেই পরিপাক অগ্নাশয় রস উৎপাদন করে, তার মধ্যে পরিপাকের এনজাইম আছে। আর এক হচ্ছে এই ক্ষুদ্রান্ত্রের ভেতরে, ক্ষুদ্রান্ত্র নিজেও একটা রস তৈরি করে যাকে বলে আন্তরিক রস, সেটার মধ্যেও অনেক এনজাইম আছে। দেখা গেছে এই অগ্নাশয় থেকে প্রায় 12 ধরনের এনজাইম বের হয়, আর এই ক্ষুদ্রান্ত্র নিজের ভেতরে প্রায় 10 ধরনের এনজাইম তৈরি হয়। এই 22 রকমের এনজাইম সবাই এখানে বসে খাবারটাকে ডাইজেস্ট করবে, কিন্তু কোনো এনজাইম কাজ করবে না ক্ষারীয় পিএইচ ছাড়া, কারণ এনজাইমের কাজ হচ্ছে পিএইচ এর উপর নির্ভরশীল। পাকস্থলীর উপরে যে এনজাইম গুলো কাজ করে পাকস্থলীর ভেতরে, তারা অম্লীয় পিএইচ ছাড়া কাজ করে না। আর ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে এনজাইম গুলো কাজ করবে তারা ক্ষারীয় পিএইচ ছাড়া কাজ করবে না। এনজাইম গুলো যখন আসে তখন নিষ্ক্রিয় হিসেবে আসে, তারপর যখন ক্ষারীয় অবস্থার মুখোমুখি হয় তখনই নিষ্ক্রিয় এনজাইম গুলো সক্রিয় হয় এবং খাদ্য হজম করে। তাহলে এটাকেও আমরা একটা কাজের পয়েন্ট হিসেবে লিখতে পারি। নাম্বার 2, পিত্তরস ক্ষুদ্রান্ত্রের অভ্যন্তরে ক্রিয়াশীল এনজাইম সমূহকে সক্রিয় করে। পিত্তরস ক্ষুদ্রান্ত্রের অভ্যন্তরে ক্রিয়াশীল এনজাইম সমূহকে সক্রিয় করে। পিত্তরস ক্ষুদ্রান্ত্রের অভ্যন্তরে ক্রিয়াশীল এনজাইম সমূহকে সক্রিয় করে। তাহলে এটা আমরা একটা পয়েন্ট হিসেবে লিখতে পারি। আচ্ছা, এবার নাম্বার 3 লেখো, পিত্তরস ক্ষুদ্রান্ত্রের অভ্যন্তরে ক্রিয়াশীল এনজাইম সমূহকে সক্রিয় করে। এবার নাম্বার 3, এটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ। সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা যে সমস্ত চর্বি জাতীয় খাবার খাই, তেল, ঘি, মাখন, এই চর্বির কণাগুলো কিন্তু পানিতে ভাসে। কারণ হচ্ছে লিপিড, তো লিপিডের কি বলা যায়, আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম, তাহলে তারা পানিতে ভাসবে। এখন এই আমাদের পাকস্থলীর মধ্যে বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে তো প্রচুর তরল পদার্থ থাকে। এখন এই তরল পদার্থের মধ্যে কিন্তু চর্বির কণাগুলো ভাঙে না সহজে, ভাসতে থাকে। তো এই পিত্তরস কি করে, চর্বির বড় বড় কণাগুলোকে, এই যে এগুলো ধরো চর্বির বড় বড় কণা, এগুলোকে একদম ক্রাশ করে ছোট ছোট কণায় পরিণত করে। চর্বির বড় বড় কণাগুলোকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে, এবং ছোট ছোট সেই কণাগুলোর আবার একটা মিষ্টি মধুর নাম আছে। ছোট ছোট সেই কণাগুলোকে বলা হয় মিসেল কণা। মিসেল কণা তার মানে বড় কণাকে ভেঙে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র
ছোট্ট ছোট্ট কণায় পরিণত করে। এই ক্ষুদ্র কণাকে বলা হয় মিসেল কণা। এবং এই মিসেল কণাটা এমন যে এটা এই দ্রবীভূত হয়ে যাবে, মানে এখানে যে তরল পদার্থ থাকবে আন্তরিক রস, তার মধ্যে একদম মিসেল কণাটা মিশে যাবে। মিসেল কণাটা যখন এই পরিপাক রসের মধ্যে বা আন্তরিক রসের মধ্যে মিশে যাবে, তখন কিন্তু লাইপেজ এনজাইম খুব সহজেই এই মিসেল কণাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করতে পারবে। তার মানে চর্বির বড় বড় কণাটাকে যদি ভেঙে ছোট ছোট কণায় পরিণত না করা হতো, তাহলে লাইপেজ এনজাইমটা সহজে চর্বি কণাকে হজম করতে পারতো না, ডাইজেস্ট করতে পারতো না। এইভাবে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে পিত্তরস সরাসরি ভূমিকা পালন করে। কিভাবে? বড় বড় চর্বি কণাকে ভেঙে ছোট ছোট মিসেল কণায় পরিণত করে, তারপর তাদেরকে একদম আন্তরিক রসের সাথে মিশে যেতে বাধ্য করে। আন্তরিক রসের সাথে যখন চর্বির ছোট কণাগুলো মিশে যায়, তখন লাইপেজ এনজাইম সহজেই ওই চর্বিটাকে পরিপাক করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করতে পারে। যদি এই চর্বির বড় কণা ছোট কণায় পরিণত না হতো, আন্তরিক রসের সাথে মিশে না যেত, তাহলে লাইপেজ এনজাইম সহজে তাদেরকে পরিপাক করতে পারতো না। এবং এই বড় চর্বির কণাকে ভেঙে ছোট কণায় পরিণত করা এবং পরিপাক রসের সাথে মিশিয়ে দেওয়া, এই কাজটাকে বলা হয় ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন বুঝতে পারছো না আরেকবার বলতে হবে? বুঝছো না ইমালসিফিকেশন কাকে বলে, নাকি আরেকবার বলতে হবে? আচ্ছা, লেখো তাহলে। লেখার পরে যদি মনে হয় লাইনটা পড়ে বুঝতে পারছো না, তাহলে না হয় আরেকবার বলবো আমি। লেখো। স্যার পরিপাক রস আর আন্তরিক রস একই? না, পিত্তরস তো হচ্ছে উপর দিক দিয়ে আসলো। আর তুমি কোনটা কথা বলছো? ওই যে আন্তরিক রস আর পরিপাক রস একই জিনিস? আন্তরিক রস আর পরিপাক রস একই জিনিস। পরিপাক রস আর আন্তরিক, ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে পরিপাক রস কাজ করে তাকে আন্তরিক রস বলে। পাকস্থলীর ভেতরে যে পরিপাক রস কাজ করে তাকে গ্যাস্ট্রিক রস বলে। আন্তরিক গ্রন্থি? আন্তরিক গ্রন্থি, জি স্যার। আন্তরিক গ্রন্থি তো হচ্ছে তোমার এই যে ক্ষুদ্রান্ত্রের ভেতরে যদি কোনো গ্রন্থি থাকে, এটাকে আমরা বলবো আন্তরিক গ্রন্থি। যেমন ওই যে ক্রিপ্ট অফ লিবারকুন অথবা ব্রুনার্স গ্ল্যান্ড, অথবা মনে করো এই যে অনেকগুলো চিপ কোষ একসাথে যখন থাকবে, গ্রন্থি হচ্ছে যার ভেতর থেকে কোনো তরল পদার্থ বের হয়, গ্রন্থি থেকে তরল পদার্থ বের হবে। আর আন্তরিক রস হচ্ছে ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে রসটা চলাচল করবে, ওর মধ্যেই পরিপাক এনজাইম থাকবে। পরিপাক রস আর আন্তরিক রস একই জিনিস। পরিপাক রস আবার গ্যাস্ট্রিক রস একই এনজাইম। যে রসের মধ্যে পরিপাক এনজাইম মেশানো থাকবে তাকেই আমরা পরিপাক রস বলতে পারি। ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে পরিপাক রস থাকে তাকে আন্তরিক রস বলতে পারি, পাকস্থলীর ভেতরে যে পরিপাক রস থাকে তাকে গ্যাস্ট্রিক রস বলতে পারি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন এই 3 নাম্বার কাজটা একটু লিখি। লেখো, পিত্ত রস চর্বি জাতীয় খাদ্যের বৃহৎ অণুকে ভেঙে, পিত্তরস চর্বি জাতীয় খাদ্যের বৃহৎ অণুকে ভেঙে অতি ক্ষুদ্র মিসেল কণায় পরিণত করে। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যের বৃহৎ অণুকে ভেঙে অতি ক্ষুদ্র মিসেল কণায় পরিণত করে এবং তাদেরকে আন্তরিক রসের সাথে মিশে যেতে বাধ্য করে। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যের বৃহৎ অণুকে ভেঙে অতি ক্ষুদ্র মিসেল কণায় পরিণত করে এবং তাদেরকে আন্তরিক রসের সাথে মিশে যেতে বাধ্য করে। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যের বৃহৎ অণুকে ভেঙে অতি ক্ষুদ্র মিসেল কণায় পরিণত করে এবং তাদেরকে আন্তরিক রসের সাথে মিশে যেতে বাধ্য করে। দাঁড়ি, এই প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে। এই প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে। এই প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে। দাঁড়ি, সাথে লেখো, এর ফলে লাইপেজ এনজাইম সহজেই মিসেল কণাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপাদন করতে পারে। এর ফলে লাইপেজ এনজাইম সহজেই মিসেল কণাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপাদন করতে পারে।
এর ফলে লাইপেজ এনজাইম মিসেল কণাকে ভেঙে সহজেই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপাদন করতে পারে। লিখছো? সবাই কি লিখতে পারছো? জি স্যার। পরের নাম্বারটা লেখো 4 4 বোধহয় হবে কাজ, 4 নাম্বার কাজ। লেখো পিত্তরস খাদ্য থেকে ভিটামিন ও ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। আমরা যে সমস্ত খাবার খাই তার মধ্যে যে সমস্ত ভিটামিন আছে এবং ক্যালসিয়াম আছে সেটা যেন আমরা শোষণ করে আমাদের দেহের মধ্যে নিয়ে নিতে পারি, সেই শোষণটাকে ত্বরান্বিত করে বা শোষণে সাহায্য করে। পিত্তরস খাদ্য থেকে ভিটামিন ও ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। পিত্তরস খাদ্য থেকে ভিটামিন ও ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। নাম্বার 5, পিত্তরস দেহে প্রবিষ্ট lead, cadmium, chromium, mercury, arsenic ইত্যাদি বিষাক্ত পদার্থকে রেচন প্রক্রিয়ায় দেহ থেকে অপসারণে সাহায্য করে। এই সমস্ত পদার্থের বেশ খানিকটা কিন্তু আমরা রেচন প্রক্রিয়া দেহ থেকে বের করে দিতে পারি, যেটা পারি না সেটা আমরা যকৃতের মধ্যে নিয়ে নিষ্ক্রিয় করে রেখে দেই, এ কারণে আমরা দেহটা নিরাপদ থাকে। তো লেখো পিত্তরস দেহে প্রবিষ্ট lead, cadmium, chromium, mercury, arsenic ইত্যাদি বিষাক্ত পদার্থকে রেচন প্রক্রিয়ায় দেহ থেকে অপসারণে সাহায্য করে। পিত্তরস দেহে প্রবিষ্ট lead, cadmium, chromium, mercury, arsenic ইত্যাদি বিষাক্ত পদার্থ রেচন ক্রিয়ায় বা রেচন প্রক্রিয়ায় দেহ থেকে অপসারণে সাহায্য করে। হ্যাঁ, নাম্বার 6, পিত্তরস পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রকে পেরিস্টালসিস করতে সাহায্য করে। পেরিস্টালসিস যদি হয় তাহলে পেরিস্টালসিস মানে কি? ধারাবাহিক সংকোচন প্রসারণ। তাহলে খাবারটা পরিপাক রসের সাথে মিশতেও সুবিধা হবে আর পরিপাক হতেও সুবিধা হবে। সেই পেরিস্টালসিসটা হতে সাহায্য করে পিত্তরস। লেখো পিত্তরস পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রকে পেরিস্টালসিস করতে সাহায্য করে। পিত্তরস পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রকে পেরিস্টালসিস করতে সাহায্য করে। নাম্বার 7, পিত্তরস আমাদেরকে কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা করে। আমাদের মানে কনস্টিপিউশন যেটাকে বলে, মল শক্ত হয়ে যাওয়া, সেটা যেন না হয়, মলটা যেন নরম থাকে, সেটা এনশিওর করে পিত্তরস, যেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলি। পিত্তরস কোষ্ঠকাঠিন্যের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। স্যার ইংলিশটা কি বলছেন? কনস্টিপিউশন। পিত্তরস কনস্টিপিউশন সম্ভব, এখানে বানানটা একটু কনফিউজিং, কনস্টিপিউশন বানানটা দেখতে হবে একটুখানি। পিত্তরস এই বানানটা একটু দেখতে হবে, না দেখে এখানে একটু কনফিউশন আছে আবার। পিত্তরস কোষ্ঠকাঠিন্যের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। তো এই মোটামুটি পিত্তরসের কাজ, পিত্তরসের গঠন, এটা আমরা লিখলাম, এটা আমরা ভালো করে পড়বো কিন্তু। আচ্ছা, এবার আমরা চলে যেতে চাই আমাদের দাঁত নিয়ে পড়ার কাছে। ঠিক আছে, তাহলে আমরা পিত্তথলি, পিত্তরস
পিত্তরসে কি কি উপাদান থাকে এবং পিত্তরস কি কি কাজে লাগে এটা সম্পর্কে জানলাম। লিখতে পারছো সবাই? জি স্যার। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের দাঁত সম্পর্কে পড়তে। দাঁত, আচ্ছা আমি কিছুক্ষণ আগে গ্রুপে কতগুলো ছবি পোস্ট করেছি, হয়তো তোমরা দেখেছো। সেখান থেকে আমরা কিছু প্রাথমিক তথ্য দেই, তারপরে আমরা ছবিগুলো আলোচনাও করব। দাঁত সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য আমি কথা বলি, তারপরে আমরা অথবা ছবি নিয়েও আমরা কিছু আলোচনা করে তারপর আমরা লেখায় যেতে পারি, সেটাও খারাপ হয় না। প্রথমে আমরা দুই একটা ছবি দেখি, ঠিক আছে? যখন তোমরা দাঁত নিয়ে আরো ডিটেলস পড়বা, যদি কেউ বিডিএস পড়ো তাহলে তাকে আরো বেশি বেশি পড়তে হবে। তো এখন আমরা অল্প মোটামুটি পড়বো। এই যে মানুষের দাঁত, তাই না? ধরো এখানে আছে, মানুষের কয় রকমের দাঁত থাকে সেটা কেউ জানো? আমাদের দাঁত থাকে কয় রকমের? 4 ধরনের স্যার। চার ধরনের দাঁত থাকে, যেটাকে আমরা এখানে ইংরেজিতে যদি বলি তাহলে বলতে পারি, যেমন হচ্ছে ইনসিজর, এটা একটা দাঁতের ধরন। ইনসিজর দাঁতটাকে বলা হয় তোমার কর্তন দাঁত, হ্যাঁ, যেটা দিয়ে আমরা কি বলা যায়, সামনের যে দাঁত দুইটা কোনো কিছু মানে কামড় দিয়ে ছিঁড়ে ফেলতে ব্যবহার করি, এই দাঁত দুইটাকে বলা হয় ইনসিজর। আবার তারও দুই পাশে আবার এই যে দাঁত দুইটা, এই দুইটাকেও বলা হয় ইনসিজর। সামনের দুইটাকে বলা হয় সেন্ট্রাল ইনসিজর, আর তার দুই পাশে এই দুইটাকে বলা হয় ল্যাটেরাল ইনসিজর। ইনসিজর শব্দের অর্থ হচ্ছে কর্তন দাঁত। তাহলে উপরের চোয়ালে এরকমের চারটা যেমন ইনসিজর বা কর্তন দাঁত আছে, নিচের চোয়ালও এরকম আছে। এই দুইটা হচ্ছে সেন্ট্রাল ইনসিজর, এই দুইটা হচ্ছে ল্যাটেরাল ইনসিজর। তাহলে মোট ইনসিজর দাঁত বা কর্তন দাঁত হচ্ছে কয়টা? উপরের চোয়ালে 4টা আর নিচের চোয়ালে 4টা, মোট 8টা। এদেরকে বাংলায় বলা হয় কর্তন দাঁত। ঠিক আছে, গেল। এরপরে আসো, এই কর্তন দাঁতের আবার দুই পাশে যে দাঁতগুলো থাকে একটুখানি দেখো, এই যে এই দাঁতটা, তাই না? এই পাশে আবার একটু থাকে, যার মাথাটা একটু সুচালো ধরনের, যেটা দিয়ে তোমার কোনো কিছু তোমার ছিঁড়ে ফেলতে সুবিধা হয়। হ্যাঁ, কোনো প্রাণীর আবার এই দাঁতগুলো অনেক বেশি লম্বা লম্বা থাকে, যারা মাংসাশী প্রাণী, সুচালো এবং লম্বাটে ধরনের থাকে, যার মাধ্যমে তারা একদম খাবারটাকে টেনে ছিঁড়ে ফেলতে পারে। এই দাঁতগুলোকে বলা হয় ছেদন দাঁত বা ক্যানাইন টিথ। ক্যানাইন মানে ছেদন। তো এই দাঁত থাকে তোমার উপরের চোয়ালে 2টা আর নিচের চোয়ালে 2টা। এই যে এই 2টা, এইগুলো ছিল ইনসিজর। ইনসিজর তার দুই পাশে এই দুইটাকে বলা হয় ক্যানাইন। উপরের চোয়ালে 2টা আবার নিচের চোয়ালে 2টা, এই দুইটাকে বলা হয় ক্যানাইন বা ছেদন দাঁত। আচ্ছা, গেল। এরপর আসো, এই যে দাঁতটা, এই যে এই 2টা দুই পাশে, আবার এখানেও থাকে এই 2টা, এই 2টাকে বলা হয় প্রিমোলার। প্রিমোলার বাংলায় বলে, আবার অনেক সময় ফার্স্ট মোলারও বলে, অগ্রপেশন দাঁতও বলে। বাংলায় আবার বলে অগ্রপেশন দাঁত। বুঝতে পারছো? অগ্রপেশন দাঁত। অন্যান্য দাঁতগুলো মুছে দেই। এই যে, তাহলে অগ্রপেশন দাঁত হচ্ছে উপরে থাকে 2টা, নিচে জলে থাকে 2টা, মোট 4টা। এখানে কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষের দাঁত দেখানো হচ্ছে। একজন মনে করো 18 বছর অতিক্রান্ত পূর্ণবয়স্ক মানুষের যে দাঁত থাকে সেগুলো বলা হচ্ছে। দেখবা যে উপরের চোয়ালে আছে 16টা আর নিচের চোয়ালে থাকবে 16টা, মোট 32টা দাঁত থাকবে। এই অবস্থার ছবিটাই কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা প্রিমোলার কোথায় পেলাম? কয়টা প্রিমোলার? এই উপরের চোয়ালে এই পেলাম 2টা আর এই পেলাম 2টা। আবার আছে, আরো আছে, এই 2টাও কিন্তু প্রিমোলার। এরা কিন্তু তোমার সরি, প্রিমোলার না, এই দুটো হচ্ছে কি বলা যায়, মোলার। মোলার, এই দুটো হচ্ছে মোলার দাঁত। মোলার দাঁতের বাংলা হচ্ছে তোমার পেশন দাঁত। বুঝতে পারছো? পেশন দাঁত, মোলার দাঁত। মোলার দাঁতের ব্যাপারে কথা আছে, যদি তোমার বয়স 18 বছর অতিক্রান্ত হয় তাহলে একরকম, আর যদি 18 বছর অতিক্রান্ত না হয় তাহলে আরেক রকম। কিরকম? মোলার দাঁত থাকবে যদি তোমার বয়স 18 বছর অতিক্রান্ত হয়, তাহলে মোট থাকবে 12টা। মোট মোলার দাঁত থাকবে 12টা। কিভাবে? উপরের চোয়ালের এই পাশে থাকবে 3টা, একটু ছোট করি ছবিটা, এই যে এখানে দেখো, এই যে যদি তোমার বয়স 32 বছর মানে সরি 30 বছর 18 বছর হয়, অর্থাৎ তোমার 32টা দাঁত থাকে, সেই সিচুয়েশনে
তোমার মোলার বা পেষণ দাঁত থাকবে, উপরের চোয়ালে থাকবে 6টা। ওই ছবিটা অত ভালো না মনে হচ্ছে আমার কাছে, আরেকটা ছবি বের করে দেখি, এই ছবিটা দেখি একটু। হ্যাঁ ঠিক আছে, এই ছবিটা তো মোটামুটি চলবে। তাহলে তোমার মোলার দাঁত থাকবে, এখানে মোট কয়টা দাঁত আছে দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা তো হচ্ছে ছোটবেলার দাঁত। ছোটবেলায় দাঁত থাকে উপরের চোয়ালে 20টা, নিচের চোয়ালে 10টা, নিচের চোয়ালে 10টা, মোট 20টা দাঁত দেখানো হয়েছে। এটা হচ্ছে বেবি টিথ। এটা অত পারফেক্ট ছবি না। দেখি পূর্ণাঙ্গ মানুষের দাঁতের ছবি আমি দিয়েছি কিনা, যেখানে 32টা দাঁত আছে। ওই আগে দুইটা ছবির মধ্যেই দেখলাম যে 32টা দাঁতের লোকেশন দেয়া নাই। 32টা দাঁত আছে এই অবস্থার ছবি যদি থাকে তাহলে দেখি আমি। এখানে মনে হয় পেতে পারি আমরা। এইটা ঠিক আছে। এটার মধ্যে দেখো তো। এটার মধ্যে ওই যে উইজডম টিথ যেটা লিখছে, ফার্স্ট মোলার আর সেকেন্ড মোলার, ওইটা না, একদম থার্ড মোলার যেটা। থার্ড মোলারটাকে বলা হয় উইজডম টিথ। এবার এখান থেকে দেখা যাবে ওই যে লাস্টের 3টা দেখো, এই 3টাই হচ্ছে মোলার। বুঝতে পারছো? এই 3টা মোলার কিরকম? মোলার দাঁত হচ্ছে নরমালি থাকে 2টা, কিন্তু 18 বছর অতিক্রান্ত হলে আরেকটা, মানে আক্কেল দাঁত যেটাকে আমরা বলি, সেটাও জন্মায়। তখন এখানে 3টা হচ্ছে মোলার দাঁত। এই চোয়ালের ওই প্রান্তে 3টা, ওই প্রান্তে 3টা, আবার এইখানে 3টা, ওই প্রান্তে 3টা। তাহলে মোট উপরের চোয়ালে 3 3 6, নিচের চোয়ালে 3 3 6, মোট 12টা। 12টা হচ্ছে তোমার মোলার বা পেষণ দাঁত। কিন্তু যদি তোমার বয়স 18 বছর না হয় তাহলে দেখা যাবে যে 4টা দাঁত কম থাকবে তোমার, কারণ তোমার আক্কেল দাঁত তখন তো জন্মাবে না। আক্কেল দাঁত থাকে একেবারে 2 প্রান্তে। তো এই সব বিষয়গুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। যে আবার একটা ব্যাপার হচ্ছে, যখন একটা বাচ্চা অপরিণত থাকে, হ্যাঁ, শিশু অবস্থায় থাকে, তখন কিন্তু দাঁত আবার থাকে মাত্র 20টা, যেটাকে বলা হয় বেবি টিথ বা দুধ দাঁত, সেটাও আমাদের বলতে হবে। আর দাঁতের আবার একটা সংকেত আছে, সেটা নিয়েও আমরা কথা বলবো। তো আমরা খাতায় যাই, দেখি আমরা খাতায় গিয়ে আহ কিছু তথ্য লিখি, তারপরে এই ছবির কাছে আবার আসবো। তো ঠিক আছে, আমরা খাতায় যাচ্ছি। লেখো, দাঁত তো হেডিং দেওয়াই আছে। লেখো, মানুষের দাঁতের প্রায় 2/3 চোয়ালের ভেতরে প্রথিত থাকে। প্রথিত মানে হচ্ছে ঢুকানো, প্রথিত থাকে। মানুষের দাঁতের প্রায় 2/3 চোয়ালের ভেতরে প্রথিত থাকে। মানুষের দাঁতের প্রায় 2/3 চোয়ালের ভেতরে প্রথিত থাকে। তাই এই প্রকার দাঁতকে, এই শব্দটা লেখো, থেকোডন্ট দাঁত বলে। তাই এই প্রকার দাঁতকে থেকোডন্ট দাঁত বলে। মানুষের দাঁতের প্রায় 2/3 চোয়ালের ভেতরে প্রথিত থাকে, তাই এই প্রকার দাঁতকে থেকোডন্ট দাঁত বলে। সাথে লেখো, মানুষের লেখো, মানুষের 6 থেকে 7 বছরের মধ্যে মানুষের 6 থেকে 7 বছরের মধ্যে উভয় চোয়ালে 20টি দাঁত জন্মায়। মানুষের 6 থেকে 7 বছরের মধ্যে উভয় চোয়ালে 20টি দাঁত জন্মায়, যাদেরকে দুধ দাঁত বলে, মিল্ক টিথ, যাদেরকে দুধ দাঁত বলে।
মানুষের 6 থেকে 7 বছরের মধ্যে উভয় চোয়ালে 20টি দাঁত জন্মায়, যাদেরকে দুধ দাঁত বলে। দাঁড়ি। সাথে লেখো 8 থেকে 10 বছরের মধ্যে, 6 থেকে 7 এর ব্যাপারে বলা হলো, এবার লেখো 8 থেকে 10 বছরের মধ্যে দুধ দাঁতের প্রায় অধিকাংশই ঝরে পড়ে এবং 8 থেকে 10 বছরের মধ্যে প্রায় অধিকাংশ দাঁত ঝরে পড়ে এবং নতুন করে আবার গজায়। আট থেকে 10 বছরের মধ্যে এসব দুধ দাঁতের প্রায় অধিকাংশই ঝরে পড়ে এবং নতুন করে আবার দাঁত গজায়। লিখছ? 8 থেকে 10 বছরের মধ্যে এসব দুধ দাঁতের অধিকাংশই ঝরে পড়ে এবং নতুন থেকে আবার দাঁত গজায়। এ সকল দাঁতকে স্থায়ী দাঁত বলে। এগুলো আর পড়বে না বৃদ্ধ না হওয়ার আগ পর্যন্ত। এ সকল দাঁতকে স্থায়ী দাঁত বলে। এ সকল দাঁতকে স্থায়ী দাঁত বলে। সাথে লেখো 18 থেকে 24 বছরের মধ্যে মানুষের উভয় চোয়ালে 16 যোগ 16 সমান 32টি স্থায়ী দাঁত দেখা যায়। 18 থেকে 24 বছরের মধ্যে মানুষের উভয় চোয়ালে 16 যোগ 16 সমান 32টি স্থায়ী দাঁত দেখা যায়। 18 থেকে 24 বছর বয়সে মানুষের উভয় চোয়ালে 16 যোগ 16 সমান 32টি স্থায়ী দাঁত দেখা যায়। দাড়ি। লিখছো সবাই? জি স্যার। দাড়ি। সাথে লেখো মানুষের জীবনে যেহেতু 2 বার দাঁত গজায়, তাহলে কি কি তথ্য দিলাম? 6 থেকে 7 বছর বয়সের মধ্যে এক এক চোয়ালে 10টা করে মোট 20টা দাঁত হবে। এই দাঁতগুলো হবে দুধ দাঁত। তবে আবার এগুলো প্রায় 8 থেকে 10 বছরের মধ্যে ঝরে যাবে, আবার নতুন করে জন্মাবে। তখন আর এই দাঁতগুলো আর ঝরে যাবে না, এগুলোর নাম হবে স্থায়ী দাঁত। স্থায়ী দাঁতের পর আস্তে আস্তে উঠতে থাকে। হ্যাঁ, কারো একটু সময় বেশি লাগে, কারো একটু কম লাগে। এভাবে করতে করতে আস্তে আস্তে স্থায়ী দাঁতের সংখ্যা বাড়তে বাড়তে 32টা হয়ে যায়। 2 চোয়ালে 16 যোগ 16 32টা স্থায়ী দাঁত হয়ে যায়। আচ্ছা, দাঁড়ি। এবার সাথে লেখো মানুষের জীবনে যেহেতু 2 বার দাঁত গজায়, তাই এই প্রকার দাঁতকে মানুষের জীবনে যেহেতু 2 বার দাঁত গজায়, তাই এই প্রকার দাঁতকে ডাইফিডন্ট দাঁত বলে। ডাইফিডন্ট দাঁত বলে। মানুষের জীবনে যেহেতু 2 প্রকার দাঁত, 2 বার জীবনে 2 বার দাঁত গজায়, তাই এই প্রকার দাঁতকে ডাইফিডন্ট দাঁত বলে। তাহলে থেকোডন্ট কেন বলা হচ্ছে? যেহেতু দাঁতের বেশিরভাগ অংশটাই থাকে মাড়ির ভেতরে, এই জন্য হবে থেকোডন্ট। আর ডাইফিডন্ট কেন বলা হবে? যেহেতু জীবনে 2 বার দাঁত গজাবে, তাই এটা হচ্ছে ডাইফিডন্ট। দুধ দাঁত কোনটা? যে দাঁতগুলো একবার ঝরে যাওয়ার চান্স আছে। জন্মানোর পরেই কিন্তু মানুষের দেখা যায় 7-8 মাস বয়স থেকে দাঁত ওঠা শুরু করে। এই দাঁত উঠতে 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 দেখা যায় 6-7 বছর লেগে যায় কারো কারো। তবে 6-7 বছরের মধ্যে দাঁত ওঠা সব শেষ হয়ে যায়। মানে দুধ দাঁত যে লাগবে 20টা, সেই 20টা ওঠা শেষ হয়ে যায়। শুরু করে 6-7 মাস বয়স থেকে, তারপর আরো 3-4-5 বছর 6 বছরের মধ্যে দেখা যায় সব দাঁত ওঠা শেষ হয়ে যায়। 10-10 20টা। তারপর আবার দাঁত ভাঙা শুরু করে। 5-6 বছরের পর থেকে দাঁত ভাঙতে শুরু করে। ভাঙতে ভাঙতে আবার নতুন করে উঠে, নতুন করে করে এরকম করে। তখন 8 থেকে 10 বছর বয়সের মধ্যে দাঁত ভেঙে যাওয়া আর নতুন দাঁত ওঠা এটা শেষ হয়ে যায়। তখন দেখা যায় আলটিমেটলি 8 থেকে 10 বছরের মধ্যে কিন্তু দাঁত ওঠা শেষ হয়ে যায় নতুন করে। এরপর আস্তে আস্তে বেশি, তখন দেখা যায় যে দাঁতের সংখ্যা হয়ে যায়
8 থেকে 10 বছর হয়ে গেলে দাঁত যখন ওঠা শেষ হয়ে যায় তখন ওই যে জ্ঞান আক্কেল দাঁত ছাড়া বাকি দাঁতগুলো প্রায় সব উঠে যায়। আক্কেল দাঁত পরে অ্যাড হয়, 4টা আক্কেল দাঁত অ্যাড হয়, তখন তার আগে পর্যন্ত দাঁত হয়ে যায়। তাহলে কয়টা? 32 থেকে 4টা গেলে সরি 8টা, 4টা বাদ গেলে কয়টা থাকে? 28টা। দেখা যায় 28টা দাঁত হয়ে যায় 14-15 বছরের মধ্যেই। তারপরে যখন আস্তে আস্তে 16-17 বছর হয় তখন আরো 4টা দাঁত, 4 চোয়ালের কোনায় কোনায় 4টা নতুন দাঁত গজায়, তখন হয়ে যায় 28 আর 4 32টা। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেহেতু 2 বার দাঁত গজাচ্ছে এই জন্য আমরা তাকে বলবো ডাইফিডন্ট দাঁত। আচ্ছা, এবার লেখো স্যার মানুষের 32 হয়? হ্যাঁ 32টা হয়তো, যাদের আক্কেল দাঁত জন্মায় সেই আক্কেল দাঁত সহ কাউন্ট করলে 32টাই হবে। এখন আর তারও স্যার দুধ দাঁতের মধ্যে কয়টা পড়ে যায়? দুধ দাঁতের মধ্যে কয়টা পড়ে এটা মানে আমি বলি নাই, অধিকাংশ দুধ দাঁতই পড়ে যায়, একদম স্পেসিফাই করে বলি নাই যে এই কয়টা দুধ দাঁত পড়ে যাবে। সেক্ষেত্রে একটা টেবিল আছে, আমাদের এই টেবিলটা দেখতে পারো যে কোন কোন দাঁত পড়বে আর কোন কোন দাঁত পড়বে না। এখানে গ্রুপে একটা টেবিল দিয়েছি আমি, যেখানে একদম কোন কোন দাঁত পড়বে আর কোনটা পড়বে সেই তথ্য আছে বোধহয়। দেখি লাইনে থাকো। আমি একটা টেবিল দিয়েছিলাম বোধহয়, দেখি তো। এই টেবিলটার মধ্যে দেখো তো কি লিখছে, এইচ টুথ কামস ইন, এইচ টুথ ইজ লস্ট ইন ইয়ার। কোন কোন দাঁত পড়ে যাবে কোন সময় সেটা বলছে, কয় মাস হলে কোন দাঁত আসবে। এই যে এটা, এই দুইটা আসবে কর্তন দুইটা, এই যে ইনসিজর দুইটা, এইগুলো আসবে হচ্ছে তোমার 8 থেকে 12 মাস বয়সের মধ্যে। তারপরের দাঁতগুলো 9 থেকে 13 মাস বয়সের মধ্যে। তারপরের এই দাঁত 16 থেকে 22 মাস বয়সের মধ্যে। তারপরে প্রথম মোলার, এই যে মাসগুলো দেওয়া আছে, কোন দাঁত কত মাস বয়সের মধ্যে চলে আসবে সেটা এখানে তথ্য দেওয়া আছে। বাম পাশে হচ্ছে কখন আসবে সেই তথ্য, আর ডান পাশে কি আছে, ডান এর মধ্যে আবার কথা আছে। উপরের চোয়াল আর নিচের চোয়ালের দাঁত কিন্তু এক সময় আসে না। এই যে দেখো, এটা হচ্ছে তোমার আপার জ, উপরের চোয়াল, আর এটা হচ্ছে নিচের চোয়াল। বুঝতে পারছো, এখানে অনেক টাইমের ভেরিয়েশন আছে, যে কারণে ওরকম স্পেসিফিক। আচ্ছা, এই যে দেখো এখানে উপরের চোয়ালের সেকেন্ড মোলার যেটা, এটা আসে তোমার কত মাস বয়সে? 25 থেকে 33 মাস বয়সে। বাট নিচের চোয়ালের যেটা, সেটা আসে দেখো 23 থেকে 31 মাস বয়সে, যে কারণে টাইমের ভেরিয়েশন আছে। উপরের চোয়ালের এই যে কর্তন দুইটা আসে 8 থেকে 12 মাস বয়সে, বাট নিচের চোয়ালের কর্তন দুইটা আসে দেখো 6 থেকে, এই জন্য ভ্যারিয়েশন আছে। উপরের চোয়ালের দুই পাশের যে দুইটা ছেদন আসে 9 থেকে 13 মাস বয়সে, নিচের চোয়ালের কিন্তু সেটা আসে 10 থেকে 16 মাস বয়সে। এই টাইমগুলো দেওয়া আছে এখানে। এটা দিয়ে তুমি ফাইন্ড আউট করতে পারবা যে কোন কোন দাঁত পড়ে যায়, আবার কোন কোন দাঁত কখন আসে, কয়টা পড়ে কয়টা আসে। এগুলো বেশিরভাগই পড়ে যায়, ঝরে যায়, আবার নতুন করে আসে। আবার আসার ইয়ারটা দেয়া আছে দেখো এখানে। এখন এই যে সেকেন্ড মোলার আসে একটু দেরি করে, 10 থেকে 12 মাস বয়সে, 12 বছর। ফার্স্ট মোলার আসে 9 থেকে 11 বছর। এই যে কোনটা কত বছর বয়সে আবার নতুন করে গজায় সেটা কিন্তু এখানে আছে, কিন্তু ঝরে যায় কোনটা কোন মাসে সেই তথ্যটা কিন্তু এখানে নাই। নতুন করে যখন আবার সরি, এটা ঝরে যাওয়ার তথ্য, লস্ট, এটা লস্টের তথ্য। হ্যাঁ, কোন দাঁত কোন সময় ঝরে যায় সেই তথ্য। তারপর আবার নতুন করে গজায়, তার মানে এগুলো সবই ঝরে যায়। এখানে যেগুলো দেখানো হয়েছে সবই তো ঝরে যায়। তাহলে এই জন্যই তো বলছি যে অধিকাংশ দুধ দাঁত ঝরে যায়, তারপর আবার নতুন করে গজায়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে 10-10-20টাই এখানে ঝরে দেওয়ার ব্যাপারে এই তথ্য তো তাই মিন করে, যেখানে তো 10টা দাঁত আছে, 1 2 3 4 5, এখানে 10টা আছে নি, তার মানে 10টা সবই ঝরে যায়, দুধ দাঁত যেগুলো আছে সবই ঝরে যায়। এই জন্য অধিকাংশ কথাই বলা হচ্ছে। আরেকটা ডাটা আমি দিছি, দেখি লাইনে থাকো, সেই ডাটা কি বলে দেখো। এই মাত্র যে টেবিলটা দেখলা, আরো একটা টেবিল আমি দেখো এখানে কি বলছে, এই যে ওই একই কথা, কোন দাঁত কোন সময় আসে এবং কোন সময় ঝরে যায়, তার মানে দুধ দাঁত সবগুলোই ঝরে যায়। বুঝতে পারছো? এই ডাটা অনুযায়ী যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে লস্টের একটা টাইম মেনশন করে দিয়েছে, সুতরাং এগুলো সবই ঝরে পড়ে, এটাই বলতে চেয়েছি। আচ্ছা, তো এখন আরেকটা কথা লিখতে চাচ্ছিলাম, লেখো মানুষের প্রতিটি চোয়ালে, মানুষের প্রতিটি চোয়ালে 4 ধরনের দাঁত থাকে। মানুষের প্রতিটি চোয়ালে কয় ধরনের দাঁত থাকে? 4 ধরনের দাঁত থাকে। যথা, এবার এটার একটু ছোট বর্ণনা দিব। মানুষের প্রতিটি চোয়ালে 4 ধরনের দাঁত থাকে, যথা কর্তন দাঁত, কর্তন দাঁত, হাইফেন দিয়ে লেখো। কর্তন দাঁতের ব্যাপারে একটা তথ্য বলবো, সেটা হচ্ছে যে সরি, ব্র্যাকেটের মধ্যে লেখো ইনসিজর। কর্তনের ইংরেজি হচ্ছে ইনসিজর, এটাও একটু লিখে রাখো। কর্তনের ইংরেজি হচ্ছে কি?
ইনসিজর, INCISOR, ইনসিজর, টিথ। এটার ব্যাপারে তথ্য হচ্ছে কি জানো, কর্তন দাঁত, যেটাকে আমরা ইনসিজর বলছি, এটা থাকে উপরের চোয়ালে 4টা, নিচের চোয়ালে 4টা। তাহলে সেটা একটু বলি, কর্তন দাঁত লিখে হাইফেন দিয়ে লেখো, ঊর্ধ্ব চোয়ালে 2 যোগ 2 সমান 4টি এবং নিম্ন চোয়ালে 2 যোগ 2 সমান 4টি। বুঝতে পারছো? উপরের চোয়ালে থাকে, ঊর্ধ্ব চোয়ালে 2টা আর নিম্ন চোয়ালেও 2টা। ঠিক আছে? সামনের দিকে থাকে, খাবার কাটার কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, এই গেল হচ্ছে কর্তন দাঁত। এবার আসো 2 নাম্বার, যেটাকে আমরা বলবো ছেদন দাঁত। ছেদন দাঁত, যাকে আমরা ইংরেজিতে বলবো ক্যানাইন টিথ। হ্যাঁ, ওই যে সুচালো টাইপের, সেটার ব্যাপারে আমরা কি বলবো? ছেদন দাঁত থাকবে কয়টা? লেখো, ঊর্ধ্ব চোয়ালে 2+2 কেন লিখলাম? 2 পাশে ভাগ করে, মানে একটা চোয়াল যদি তুমি দেখো এরকম, তাহলে এটাকে মাঝখান থেকে ধরো, এখন এই 2+2 কেন বলা হলো? ওই যে তোমার এইমাত্র কর্তন দাঁত 2টা বললাম কেন? এইখানে থাকবে এই 2টা হচ্ছে বাম পাশে, আবার মনে করো এই 2টা হচ্ছে ডান পাশে। তাহলে এগুলোকে আমরা বলবো কর্তন। উপরের চলে অর্ধেক অংশে 2টা, অর্ধেক অংশে 2টা, আবার নিচের চলেও অর্ধেক অংশে 2টা, অর্ধেক অংশে 2টা। এই জন্য 2+2 বলা হচ্ছে। মানে মাঝখানে একটা অর্ধেক দাগ দিয়ে ভাবতে হয়, চোয়াল দাঁতের পজিশনটা এভাবে লিখতে হয়। আচ্ছা, তারপরে এখন ছেদনের কথা কি বলবো? ছেদন থাকবে, এই ধরো বাম পাশে একটা, এখানে একটা সুচালো এরকম, আবার এখানেও একটা সুচালো এরকম। তার মানে এই 2টা, আবার ঠিক এখানেও একটা, এখানেও একটা। তার মানে ঊর্ধ্ব চোয়ালে 1 যোগ 1 সমান 2, আর নিম্ন চোয়ালেও 1 যোগ 1 সমান 2। সেইভাবে লেখো, ছেদন দাঁত লেখো, ঊর্ধ্ব চোয়ালে, ছেদন দাঁত লেখো ঊর্ধ্ব চোয়ালে 1 যোগ 1 সমান সমান 2টি, আর নিম্ন চোয়ালে 1 যোগ 1 সমান সমান 2টি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, ছেদন দাঁত থাকবে মোট কয়টা? 4টা। ঊর্ধ্ব চোয়ালে 2টা, নিম্ন চোয়ালে 2টা। এই যে এই সুচালো যে দাঁতগুলো, তাই না? যেগুলো ধরো মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে অনেক লম্বা লম্বা থাকে, তাই না? এই যে এরকম ধরনের, বিড়াল, কুকুর, বাঘ, সিংহ, ওদের আবার এই দাঁতগুলো অনেক বেশি লম্বা থাকে, খাবার ছিঁড়ে ফেলতে সুবিধা হয়, এই জন্য ছেদন মানে ছিঁড়ে ফেলা। আচ্ছা, তাহলে গেল হচ্ছে ছেদন দাঁত। আমাদের 4 প্রকার দাঁতের ছোট্ট করে বর্ণনা আমরা দিচ্ছি, তারপরে দাঁতের একটা ছবি আঁকবো। আমরা কি বললাম এইমাত্র? মানুষের চোয়ালে, প্রতিটি চোয়ালে 4 প্রকারের দাঁত থাকে, যথা কর্তন দাঁত, ঊর্ধ্ব চোয়ালে 2টা, নিম্ন চোয়ালে 2টা, ঊর্ধ্ব চোয়ালে 2 যোগ 2 4টা, নিম্ন চোয়ালে 2 যোগ 2 4টা। আর ছেদন দাঁত ঊর্ধ্ব চোয়ালে 1 যোগ 1 2টা, আর নিম্ন চোয়ালে 1 যোগ 1 2টা। এটা গেল। এবার আসুন নাম্বার 3, এটাকে আমরা বলবো অগ্রপেশন দাঁত। অগ্রপেশন, অগ্রপেশন, যেটাকে আমরা ইংরেজিতে বলবো প্রিমোলার। প্রি মানে মোলারের ঠিক আগে থাকে ওরা, এই জন্য নাম হচ্ছে অগ্রপেশন। এখন এইটার ব্যাপারে একটা কথা আছে। এটার ব্যাপারে কথা কি, এই অগ্রপেশন যে দাঁত, এটা বয়স্কদের শুধু থাকবে। যারা ছোট বাবু, মানে যাদের দাঁত থাকে 10 20টা, মানে দুধ দাঁত যাদের, তাদেরও কিন্তু আবার এই দাঁতটা থাকে না। সেই জন্য একটা তথ্য লিখতে হবে এরকম, এখানে লিখো, শুধুমাত্র পূর্ণবয়স্ক ব্যক্তিদের থাকে, এই কথাটা লেখো। শুধুমাত্র পূর্ণবয়স্ক ব্যক্তিদের থাকে, শিশুদের থাকে না। এই কথাটা কিন্তু লিখতে হবে। কি লিখবো? শুধুমাত্র পূর্ণবয়স্ক ব্যক্তিদের থাকে, শিশুদের থাকে না, এই কথাটা লেখো। পারবো না লিখতে? শুধুমাত্র পূর্ণবয়স্ক ব্যক্তিদের থাকে, শিশুদের থাকে না। এখন সেটা কি? পূর্ণবয়স্ক ব্যক্তিদের থাকে, ঠিক আছে, কিভাবে থাকে? থাকে হচ্ছে, মনে করো এই হচ্ছে আমাদের চোয়াল, অর্ধেক ভাগ করলাম, এই যদি হয় আমার মনে করো ছেদন,
ঠিক আছে, এই ছেদনের ঠিক পাশে এইখানে দুইটা দাঁত আছে এইরকম, এই পাশে থাকবে দুইটা, আবার এই যদি ছেদন হয় তাহলে খেয়াল করো এই পাশেও থাকবে দুইটা এইরকম, আবার এখানেও থাকবে দুইটা, এখানেও থাকবে দুইটা। এই দুইটার নাম হচ্ছে প্রিমোলার। তাহলে মোট কয়টা হলো? ঊর্ধ্ব চোয়ালে হবে 2 + 2 4, আবার নিচের চোয়ালে হবে 2 + 2 4। তাহলে লেখো অগ্রপেশন দাঁত, যেটাকে আমরা বলছি প্রিমোলার টিপ, তার তথ্য প্রথমটা বলেছি, শিশুদের এই দাঁত থাকে না, শুধুমাত্র পূর্ণবয়স্ক ব্যক্তিদের এই দাঁত থাকে দাড়ি। এবার সাথেই লেখো ঊর্ধ্ব চোয়ালে, এবার পূর্ণবয়স্ক ব্যক্তিদেরই থাকবে যেহেতু বলে নিয়েছি, সুতরাং এটা পূর্ণবয়স্ক ব্যক্তিদের হিসাব দিচ্ছি। ঊর্ধ্ব চোয়ালে 2 + 2 = 4টি, আর নিম্ন চোয়ালে 2 + 2 = 4টি। পেয়ে গেছি আমরা প্রিমোলার বা অগ্রপেশন দাঁতের হিসাব। ঊর্ধ্ব চোয়ালেও থাকবে 2 2 4টা, এই বাম পাশে দুইটা ডান পাশে দুইটা, আবার নিম্ন চোয়ালেও ডান পাশে দুইটা, মানে বাম পাশে দুইটা, তাহলে 2 2 4টা। নিচের চোয়ালেও 4টা, উপরের চোয়ালেও 4টা। এই গেল অগ্রপেশন দাঁত। এরপর আসো নাম্বার 4, পেশন দাঁত। পেশন দাঁত, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মোলার। মোলার মানে পেশন দাঁত। এই দাঁতগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের হয়, যেগুলো দিয়ে আমরা খাবারটাকে একদম স্ম্যাশ করে ফেলতে পারি, ঘষে ঘষে খাবারটাকে স্ম্যাশ, চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারি। এটার ব্যাপারে একটা তথ্য আছে। এই যে মোলার দাঁত বা পেশন দাঁত, কি তথ্য জানো? ছোটদের ক্ষেত্রে এই মোলার দাঁত থাকে, ছোটদের মানে ছোট মানে 18 বছর হয় নাই যাদের, তাদের এইভাবে আর কি বলবো, 18 বছর হওয়ার আগ পর্যন্ত তাদের মোলার দাঁত থাকে, এখানে থাকে দুইটা, এই দুইটা মোলার, মনে করে একটু চ্যাপ্টা করে ভাবলাম, প্রিমোলারের ঠিক পরে আর কি মোলারের অবস্থান। এই পাশেও থাকে দুইটা, আবার এই পাশেও থাকে দুইটা, আবার এই পাশেও থাকে দুইটা, তাহলে মোট কয়টা হলো? 4টা। কিন্তু যখন 18 বছর হয়ে যায় তখন কিন্তু ওই যে আক্কেল দাঁতটা তৈরি হয়, এটা মনে করো আক্কেল দাঁত, এটা আক্কেল দাঁত। তখন কি হবে? আক্কেল দাঁতটাও কিন্তু এক ধরনের মোলার দাঁত, ওটাকে ওয়াইজডম টিথ বা আক্কেল দাঁত বলে। এই তখন কি হবে? যখন তুমি পূর্ণবয়স্ক নয়, 18 বছরের নিচে, 18 বছরের নিচে থাকবে, ঊর্ধ্ব চোয়ালে থাকবে 2টা + 2টা 4টা, আর নিম্ন চোয়ালেও থাকবে 2 + 2 4। এই যে এপাশে 2, এই 2, এই 2, এই 2, 4টা। কিন্তু 18 বছর অতিক্রান্ত হলে উপরের চোয়ালে থাকবে 3 3 6, আর নিচের চোয়ালেও থাকবে 3 3 6। এই তথ্যটা এইভাবে আমরা লিখবো। লেখো পেশন দাঁত, হাইফেন দিয়ে লেখো 18 বছরের নিচে, এভাবে লেখো 18 বছরের নিচে, পেশন দাঁত লেখো 18 বছরের নিচে, ঊর্ধ্ব চোয়ালে 2 + 2 = 4টি, নিম্ন চোয়ালে 2 + 2 = 4টি। এই গেল 18 বছরের নিচে হলে কন্ডিশনটা এরকম, এই 2 2 4 আর এই 2 2 4, ডান পাশে দুইটা বাম পাশে দুইটা, মোট 8টা আর কি। আচ্ছা গেল। কিন্তু 18 বছরের যদি বেশি হয়ে যায় তখন সেটার জন্য হিসেবটা আলাদা। লেখো 18 বছরের উপরে বা 18 বছর অতিক্রান্ত হলে তাদের ক্ষেত্রে কি? 18 বছরের উপরে হলে কি হবে? ঊর্ধ্ব চোয়ালে, এখন কিন্তু আবার একটা একটা করে বেড়ে যাবে, 3 + 3 = 6টি। 2 এর সাথে 1 যোগ হলো কেন? ওই আক্কেল দাঁতটার জন্য। আর নিম্ন চোয়ালে 3 + 3 = 6টি। ঠিক আছে, ঊর্ধ্ব চোয়ালে 3 + 3 6টি, আর নিম্ন চোয়ালে 3 + 3 6টি। তাহলে মোট কয়টা হলো? তাহলে এখন দেখো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মোট দাঁতের হিসেবটা দেখি আমরা। প্রিমোলার আর মোলারের ক্ষেত্রে নাম্বার চেঞ্জ হচ্ছে, আর বাকিগুলো তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা দেখি পূর্ণবয়স্ক ব্যক্তির মোট দাঁত কয়টা পাই। এখানে পাবো 6 6 12টা,
হ্যাঁ, পূর্ণবয়স্ক ব্যক্তির, এটা তো 18 বছর নিচে, তার মানে এটা শিশুদের, এটার হিসেব পরে করি। আর এটা সবার জন্যই সমান। কোনটা? প্রিমোলার। প্রিমোলার তো বাচ্চাদের থাকে না, এটা পূর্ণবয়স্কদের থাকে। এখানে 8টা পাবো, তাহলে এই 12 আর 8 20, আর এখানে পাবো 2 2 4, কত হয় তাতে? 24, আর এখানে পাবো 4 4 8, তাহলে 32। ঠিক আছে, তাহলে পূর্ণবয়স্ক ব্যক্তিদের দাঁতের হিসেব কি? কর্তন দাঁত মোট 8টা, ছেদন দাঁত মোট 4টা, অগ্রপেশন দাঁত 8টা, আর হচ্ছে পেশন দাঁত 12টা। এই হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের দাঁতের হিসেব। আর ছোটদের দাঁত হচ্ছে কি? ছোটদের হচ্ছে এই পেশন দাঁতটা থাকবে হচ্ছে 8টা, কিন্তু অগ্রপেশন দাঁত টোটালি থাকবে না। তো এটা সংক্ষেপে মনে রাখার জন্য আমি একটা মানে লেখাবো এখন, যেটা তোমাদের বইতে আছে, যে ছোটদের দাঁত আর বড়দের দাঁত, মানে দুধ দাঁত আর পূর্ণবয়স্ক ব্যক্তিদের দাঁত, এটা সংকেতের মাধ্যমে প্রকাশ করার জন্য একটা কৌশল আছে, সেটাই আমি লিখবো। সেটাকে বলে দন্ত সংকেত। এই হিসেবগুলো কি লিখছো? এইমাত্র যে আমি হিসেবগুলো লেখাইছি সেটা কি লিখ? জি স্যার, লেখা হয়েছে স্যার। এইমাত্র যে হিসেবগুলো লিখছে, এটা কি সবাই লিখছো? জি স্যার। মেয়েরা কথা বলো, লিখছো কিনা? জি স্যার। লিখছো, আচ্ছা। এবার তাহলে এই পুরো জিনিসটা সংক্ষেপে যাতে আমরা মনে রাখতে পারি, সংক্ষেপে যাতে আমরা উপস্থাপন করতে পারি, সেটার একটা কৌশল আছে, সেটাকে বলে দন্ত সংকেত। সেটা আমরা একটু লিখে রাখলেই আমাদের সহজেই আমরা বুঝতে পারবো, এবং এটা লিখে আমি ছেড়ে দিব। লেখো দন্ত সংকেত, ডেন্টাল ফর্মুলা, দন্ত সংকেত। লেখো, যে সকল সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমাদের উভয় চোয়ালে বিদ্যমান মোট দাঁতের সংখ্যা ও অবস্থান প্রকাশ করা হয়, যে সকল সাংকেতিক চিহ্নসমূহের মাধ্যমে আমাদের উভয় চোয়ালে বিদ্যমান দাঁতের সংখ্যা ও প্রকারভেদ প্রকাশ করা হয়, অবস্থান না, প্রকারভেদ। যে সকল সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমাদের উভয় চোয়ালে বিদ্যমান দাঁতের সংখ্যা ও প্রকারভেদ প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বলে। যে সকল সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমাদের উভয় চোয়ালের দাঁতের সংখ্যা ও সংকেত প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বলে। যে সকল সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমাদের উভয় চোয়ালের দাঁতের সংখ্যা ও প্রকারভেদ প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বলে। লিখছ? আচ্ছা, দাড়ি। সাথে সাথে লেখো, 18 বছরের কম বয়সী, 18 বছর না, সরি, একটু লাইনে থাকো। দেখো, যে সকল সাংকেতিক চিহ্নের মাধ্যমে আমাদের উভয় চোয়ালে বিদ্যমান দাঁতের সংখ্যা ও প্রকারভেদ প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বলে। লিখছ? দাড়ি। সাথে লেখো, হ্যাঁ, 2 প্রকার দন্ত সংকেত রয়েছে, যথা নাম্বার 1, দুধ দাঁতের দুই প্রকার দন্ত সংকেত রয়েছে, যথা দুধ দাঁতের সংকেত আর নিচে লেখো, এবং নাম্বার 2, স্থায়ী দাঁতের সংকেত। স্থায়ী দাঁতের সংকেত, 2 প্রকার দন্ত সংকেত রয়েছে, যথা কি কি? দুধ দাঁতের সংকেত, আর একটা হচ্ছে স্থায়ী দাঁতের সংকেত। আমরা জানি দুধ দাঁত থাকে 10 10 20টা, যেগুলো ঝরে যাবে একবার, আর স্থায়ী দাঁত হচ্ছে ওই 20টা ঝরে যাওয়ার পরে আবার নতুন করে যখন গজাবে, যেটা আর পরে ঝরে যাবে না সেটা।
দুই প্রকার দন্ত সংকেত রয়েছে, যথা দূর দাঁতের সংকেত এবং স্থায়ী দাঁতের সংকেত। আচ্ছা, এটা কি দেখো, এটা প্রকাশ করা হয় কিভাবে সেটা একটু খেয়াল করো। মনে করো এটা হচ্ছে আমার চোয়াল, এই যে দেখো, এটা আপার জ বা ঊর্ধ্ব চোয়াল, আর এটা লোয়ার জ বা নিম্ন চোয়াল। আমি বলেছি সবসময় প্রত্যেকটা চোয়ালকে অর্ধেক ভাগ করে নিতে হবে। আমার সংকেত প্রকাশ করব এই যে কোনো একটা চোয়ালের এই অর্ধেক অংশের, এই অর্ধেক অংশে যে দাঁত থাকবে বাকি অর্ধেক অংশেও সেই দাঁত থাকবে, এইভাবে আমরা প্রকাশ করব। নিচের চোয়ালের ক্ষেত্রেও তাই, আমি যে কোনো অর্ধেক অংশের দাঁতের সংকেতটা লিখব। এক অর্ধেক অংশে যে দাঁত থাকবে বাকি অর্ধেক অংশেও সেই দাঁত থাকবে, বুঝতে পারছো? তাহলে এখন সেটা কিরকম ভাবে প্রকাশ করি দেখো, দুধ দাঁতের ক্ষেত্রে সংকেতটা কিরকম, এটা একবার লিখলেই তোমরা মনে রাখতে পারবা, এবং আমি যেভাবে বলবো এভাবে মুখস্থ করে ফেলবা। ছোট্ট একটা জিনিস লেখো, আই সি পি এম, আবার নিচেও লেখো আই সি পি এম। আবার স্থায়ী দাঁতের ক্ষেত্রেও লেখো, একটা দাগ টানো, আই সি পি এম, আই সি পি এম। এই হচ্ছে আমাদের দাঁতের পজিশন। আই মানে ইনসিজর, বুঝতে পারছো? সি মানে ক্যানাইন, পি মানে প্রিমোলার, আর এম মানে মোলার। বিষয়টা এরকম, ধরো একটা চোয়াল যদি দেখো তুমি, এই যে চোয়ালটা, এই চোয়ালে দাঁতের পজিশন গুলো কিরকম থাকে। সবার প্রথম এই ডান দিকে দেখো, ডান দিকে খেয়াল করো, এই সবার প্রথম থাকবে ইনসিজর, তারপরে থাকবে ক্যানাইন, তারপরে থাকবে প্রিমোলার, আর একদম ভেতরে গিয়ে থাকবে মোলার। এইভাবে কিন্তু এই সিকোয়েন্সটা করা হয়েছে। আই মানে ইনসিজর, সি মানে ক্যানাইন বা ছেদন, পি মানে প্রিমোলার বা অগ্রমোশন, আর এম মানে মোলার বা পেষণ দাঁত। এখন এই এই দাগটা দ্বারা কি প্রকাশ করছে, এই দাগ দ্বারা প্রকাশ করছে উপরেরটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল আর নিচেরটা হচ্ছে নিম্ন চোয়াল। এইটা ঊর্ধ্ব চোয়ালের অর্ধেক অংশ, এইখানে যে কটা দাঁত থাকবে তাকে 2 দিয়ে গুণ করলে বাকি অর্ধেক অংশের হিসেব সহজে বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন সংখ্যাটা কি দেখো, আইসিপিএম, ঠিক আছে, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এটা মুখস্থ করবো, আইসিপিএম আইসিপিএম বারবার। এখন শিশুদের ক্ষেত্রে কি, শিশুদের ক্ষেত্রে হচ্ছে 2 1 0 2, এটা খালি মুখস্থ করলেই হবে। 2 1 0 2, মানে শিশুদের যেহেতু প্রিমোলার দাঁত থাকে না সেই জন্য এখানে 0। তার মানে একটা চোয়ালের অর্ধেক অংশে, ঊর্ধ্ব চোয়ালে 2 আর 1 3 আর 2 5, তার মানে এটাকে আমরা বলবো উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 5। এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, ঊর্ধ্ব চোয়ালটাকেও আমরা যদি 2 দিয়ে গুণ করি আর নিচের চোয়ালটাকেও আমরা 2 দিয়ে গুণ করি, উপরের চোয়ালটাকে যেহেতু এক অংশে যা থাকবে বাকি অংশটা বের করতে হলে 2 দিয়ে গুণ করবো, তাহলে ইকুয়াল টু হবে উপরের চোয়ালেও 10, নিচের চোয়ালেও 10। তাহলে 10/10, তার মানে কি আসলে 10 যোগ 10 সমান সমান হচ্ছে 20টা। বুঝতে পেরেছো তো? এই যে দেখো, আইসিপিএম, অর্থাৎ একটা চোয়ালের অর্ধেক অংশে, ঊর্ধ্ব চোয়ালের অর্ধেক অংশে থাকে ইনসিজর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার থাকে না, মোলার থাকে 2টা, এই জন্য 2102। তাহলে 2 এর 1 3 আর 2 5, এই হচ্ছে 5, 5 কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। উপরের চোয়ালেও থাকে 5টা, এক অর্ধেকে থাকে 5টা, বাকি অর্ধেকে থাকে 5টা, 5 দুগুণে 10টা। আর নিচের চোয়ালেও 5, তাকে আরো 5 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10টা, মোট 20টা। এটা গেল হচ্ছে ছোটদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে কি সংখ্যাটা, 2 1 2 3, 2 1 2 3, এই যে এটা মনে রাখবো, 2 1 2 3। ছোটদের ক্ষেত্রে 2 1 0 2, আর বড়দের ক্ষেত্রে 2 1 2 3। এটা খালি একটু মনে রাখবো, ছোটদের ক্ষেত্রে 2 1 0 2, আর বড়দের ক্ষেত্রে 2 1 2 3, 2 1 2 3, 2 1 0 2। তার মানে বড়দের কিন্তু এই প্রিমোলার দাঁত থাকে 2টা, এটা নতুন অ্যাড হইলো। আর মোলার দাঁত বাচ্চাদের ছিল 2টা, এখানে আবার নতুন একটা অ্যাড হয়েছে, ওই যে ওয়াইজডম টিথ, যেটা থার্ড মোলার, ওটাকে আমরা ওয়াইজডম টিথ বলবো। তাহলে এটা হচ্ছে উপরের চোয়ালের অর্ধেক অংশের হিসাব। এখানে কত পাওয়া যায়, 2 এর 1 3 আর 2 5 আর 3 8, উপরে পাবো আমরা 8টা আর নিচেও পাবো 8টা। এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব, তাহলে উপরেও পাবো আমি 16টা, নিচেও পাবো আমি 16টা, সমান সমান 32টা। এই হচ্ছে আমার দাঁতের হিসেব। এইটা দিয়ে কিন্তু একদম বলে দেওয়া যায় যে আমার ইনসিজার কয়টা থাকে, ক্যানাইন কয়টা থাকে, প্রিমোলার। যেমন যদি তোমাকে একটা চোয়ালের অর্ধেকের হিসেব বলে তাহলে সেটা তো এখানে দেয়াই আছে। আর যদি একটা চোয়ালের সব দাঁতের হিসেব বলে, একটা চোয়ালে মোট কয়টা থাকে ইনসিজার, তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4টা। একটা চোয়ালে ক্যানাইন কয়টা থাকে, এটা ডাবল,
একটা চোয়ালে মোলার কয়টা থাকে, এটা ডাবল। আবার যদি বলে 2 চোয়ালে মোট মোলার কয়টা থাকে, তাহলে এটা যোগ করতে হবে। এটাকে 2 দুগুণে 4, আবার তার সাথে আবার 2 দুগুণে 4, 4 8টা। বুঝছো না? এটা তো একটা চোয়ালের অর্ধেকের হিসেব। মোলার উপরের চোয়ালে 2 আর 2 4টা থাকবে, নিচের চোয়ালেও 2 2 4টা থাকবে। তাহলে মোট মোলার কয়টা যদি বলে, তাহলে এটাকে মানে 8টা বলতে হবে, মানে যে কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে গুণ করবে। একটা চোয়ালের যদি হিসেব দিতে বলে তাহলে 2 দিয়ে গুণ করবে, আর যদি 2 চোয়ালের হিসেব বের করতে পারে এটাকে 4 দিয়ে গুণ করবে। তাহলে আমরা যে কোনো দাঁতের মোট সংখ্যা পেয়ে যাবো। এই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় দন্ত সংকেত। অনেক সময় দেখবা ডাক্তারদের কাছে যদি তুমি যাও তোমার দাঁতের যদি ট্রিটমেন্ট করার জন্য, তখন ওরা কি করে, এরকম করে, প্রেসক্রিপশনটা লেখার সময় এরকম তোমাকে হয়তো বললো যে যাও এক্সরে করে নিয়ে আসো, অথবা তুমি মনে করো একটা দাঁতের ট্রিটমেন্ট তোমার চলতেছে, তখন ওরা এরকম লেখে, দেখো এরকম একটা দাগ দেয়, দাগ দিয়ে মনে করো লিখে দেয় আই, মনে করো পি, এই আই এর এখানে লেখে মনে করো 1, পি এর ওখানে লেখে 1, এই হয়ে গেল। ওরা কোন দাঁতের ট্রিটমেন্ট করতেছে ওরা সাথে সাথে বুঝে যায়। কিভাবে? নিচের চোয়ালের ডান পাশের ইনসিজর 1 নম্বর দাঁতে ট্রিটমেন্ট চলতেছে, নিচের চোয়ালের ডান পাশের প্রিমোলারের 1 নম্বর দাঁতে ট্রিটমেন্ট চলতেছে। অথবা যদি এরকম লেখে, এই যে মনে করো এখানে লিখলো, এখানে সি মনে করো 1M2, এরকম ভাবে লিখে দিবে ওরা, আর কিছু লিখবে না। তাহলে এটা দ্বারাও কি বুঝাবে, উপরের চোয়ালের দাগের উপরে লিখছে উপরের চোয়ালের বাম পাশের ক্যানাইন 1 নম্বর দাঁতে ট্রিটমেন্ট চলতেছে এবং মোলারের 2 নম্বর দাঁতে ট্রিটমেন্ট চলতেছে। মোলার 3টা, ফার্স্ট সেকেন্ড থার্ড, সেকেন্ড মোলারের ট্রিটমেন্ট চলতেছে। এইভাবে কিন্তু ওরা সংক্ষেপে প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেয়। তুমি আমি না বুঝলেও বা আমাদের জানা থাকলে আমরাও বুঝবো এখন। এভাবে কিন্তু ছোট্ট করে ওরা সংক্ষিপ্ত ভাবে লিখে দেয় যে আমি কোন দাঁতে ট্রিটমেন্ট করতেছি। বুঝতে পারছো কিনা? এই ক্ষেত্রে 2 আর অন দ্বারা বোঝায় যে 2 নাম্বার দাঁত আর 1 নাম্বার দাঁত। মোলারের 2 নাম্বার, অথবা মোলারের 3 নাম্বার, অথবা প্রিমোলারের 1 নাম্বার, অথবা প্রিমোলারের, এখানে কিন্তু ওরা ওই 1 2 দিয়ে ওইটা মেনশন করে। যেমন মোলার 3টা আছে, এখন কোন মোলারের ট্রিটমেন্ট করতেছে সে, 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার। প্রিমোলার 2টা আছে, 1 নাম্বারেরটা না 2 নাম্বারেরটা ট্রিটমেন্ট করছে সেটা বোঝার জন্য। ক্যানাইন তো থাকে একটাই, তখন আর 2 লেখার স্কোপ থাকে না। ইনসিজর থাকে 2টা, তাহলে এখন প্রথম ইনসিজর না দ্বিতীয় ইনসিজরে ট্রিটমেন্ট করতেছে। তখন যদি এরকম লেখে, কিচ্ছু লিখলো না, ধরো এরকম লিখলো, এই লেখা I1, আর কিছু লিখবে না। ওরা বুঝতে পারবে কি যে নিচের চোয়ালের ডান পাশের ইনসিজরের 1 নম্বর দাঁতে ট্রিটমেন্ট চলতেছে, অথবা I2 নিচের চোয়ালের ডান পাশের 2 নম্বর ইনসিজর দাঁতে ট্রিটমেন্ট চলতেছে। কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এই ওরা তো ওই 5 বছর ধরে দাঁত পড়ে, দাঁত নিয়ে ওরা 5 বছর ধরে পড়ে, এগুলো ওদের জন্য জল ভাত, মুখস্থ হয়ে যায় মুহূর্তের মধ্যে। প্রথম ডেন্টালে ভর্তি হওয়ার সাথে ইন্টারমিডিয়েটে তো এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা সংকেতের মাধ্যমে ছোটদের দাঁত যেটা 20টা থাকে সেটাও একটা আমি বের করতে পারি, আবার বড়দের যে দাঁত থাকে 32টা সেটাও কিভাবে আমরা সংক্ষেপে উপস্থাপন করতে পারি, এটা একটু মুখস্থ করবা। ICPM 2102, ICPM 2102, ঠিক আছে? আর ICPM ঠিকই থাকবে, 2123 এটা মুখস্থ করবা বড়দের জন্য। এইটা হয়ে গেল। তাহলে আজকে আমরা মানুষের দাঁতকেও আরেকটা কথা একটু লিখতে হবে, সেটা হচ্ছে এই যে মানুষের জীবনে 2 বার দাঁত গজায়, এটাকে ডাইফিডন্ট দাঁত বলে, সেটা বললাম। মানুষের দাঁতের বেশিরভাগটা মাড়ির মধ্যে ঢুকানো থাকে, সেই জন্য থেকোডন্ট দাঁত বলে, সেটাও বললাম। কিন্তু একটা চোয়ালে যে কয়েক রকমের দাঁত থাকে এটা কিন্তু সব প্রাণীদের না। তুমি যদি এরকম দেখো যে হাঙরের দাঁত যদি দেখো, দেখবা যে সব দাঁত একরকম, কিন্তু আমাদের তো তা না, আমাদের এক একটা দাঁতের শেপ এক এক রকম। এই জন্যই তো এবং ফাংশনও আলাদা আলাদা, এই জন্য তো নামও আলাদা। এই যে একই চোয়ালে নানা রকমের দাঁত, এটার জন্য আবার বলা হয় মানুষের দাঁতকে বলা হয় হেটেরোডন্ট। হেটেরোডন্ট এই কথাটা একটুখানি লিখে আজকের পড়াটা শেষ করো। দেখো মানুষের নিচে একটা আলাদা লাইন করে লেখো, একই চোয়ালে যেহেতু বিভিন্ন রকম দাঁত থাকে তাই মানুষের একই চোয়ালে যেহেতু বিভিন্ন রকম দাঁত থাকে তাই এই প্রকার দাঁতকে হেটেরোডন্ট দাঁত বলে। হেটেরোডন্ট, মানুষের একই চোয়ালে যেহেতু বিভিন্ন প্রকার দাঁত থাকে তাই এই প্রকার দাঁতকে হেটেরোডন্ট দাঁত বলে। মানুষের একই চোয়ালে যেহেতু বিভিন্ন প্রকার দাঁত থাকে তাই এই প্রকার দাঁতকে হেটেরোডন্ট দাঁত বলে। লিখতে পারছো? মানুষের একই চোয়ালে যেহেতু বিভিন্ন প্রকার দাঁত থাকে তাই এই প্রকার দাঁতকে হেটেরোডন্ট দাঁত বলে। লিখছো সবাই? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের পরে এটুকুই, আজকে অনেকটুকুই পড়লাম, আজকে একটু বেশি পড়ালাম। আমরা প্রথমে পিত্তরসের কাজটা পড়লাম ভালো করে, তারপরে আমাদের দাঁত সম্পর্কে বেশ কিছু তথ্য দিলাম, যে আমাদের থেকোডন্ট কাকে বলে, ডাইফিডন্ট কাকে বলে, তারপর হচ্ছে আমাদের কোন বয়সে দাঁত উঠতে শুরু করে, কোন বয়সে দাঁত ঝরে যেতে শুরু করে, কোন দাঁতগুলো ঝরে যায়, কোন দাঁতগুলো ঝরে যায় না, এসব সম্পর্কে তথ্য আছে আমাদের।
আমি কিছু ছবি পোস্ট করেছি, সেগুলো একটু ভালো করে দেখবা। প্রয়োজন বোধে আরো কিছু ছবি আমরা গুগল থেকে নামিয়ে দেখতে পারি, দাঁত সম্পর্কে যদি আরো বেশি ইন্টারেস্ট গ্রো করে কারো। তারপরে হচ্ছে কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত, এগুলো ছোটদের বা বড়দের কি রকম ভাবে থাকে, কোথায় কি পজিশন, সেটাও আলোচনা করলাম। হ্যাঁ, তারপর সবশেষে আমরা দন্ত সংকেতটা জানলাম। রেকর্ডটা আরো 2-3 বার নিজেরা একটু দেখে নিবা বারবার, প্রয়োজন বোধে ডাউনলোড করে নামিয়ে রাখো। এরপরে আমরা আগামীকালকে কি করব, এই দাঁতের একটা স্ট্রাকচার পড়বো। হ্যাঁ, একটা দাঁতের গঠন পড়বো, অ্যানাটমি পড়বো। তাহলে দাঁত শেষ হয়ে যাবে।